আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ঘনীভূত হয়ে আসছে। তা না হলে কালকে বিকেলে তিনি হঠাৎ হাসিমারা বিমানবন্দরে, মানে আমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা বলছি, তিনি বর্ডার পরিদর্শনে আসতেন না। হাসিমারা বিমানবন্দরে নেবে তিনি সোজা চলে যান বর্ডারে। বর্ডার সিচুয়েশন দেখেন, মানে চিকেন নেক অঞ্চলটা আজকে সকালবেলা C-130 ওতে চেপে তিনি পুরো সীমান্তটা উনি দেখবেন। এখন এই পরিস্থিতিতে হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী একদিনের জন্য, বা এখনো পর্যন্ত একদিনের জন্য ঠিক হয়ে আছে, এটা বাড়বে কিনা জানা যায়নি, এলেন কেন? তার প্রেক্ষাপটটা একটুখানি পেছনে লুকিয়ে আছে। সেটা হচ্ছে পাকিস্তানের বর্তমান যে অবস্থা, পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হওয়ার অবস্থা। বালুচরা 85% অঞ্চল দখল করে নিয়েছে। তারা নিজেদের মতো স্বাধীনতা ঘোষণা করেছে, তাদের কারেন্সি চালু করেছে, তারা নতুন পতাকা তৈরি করেছে এবং ভারতের সাহায্য চাইছে। পাকিস্তানের অভিযোগ হলো ভারত বালুচিস্তানকে সাহায্য করছে। এটা পাকিস্তানের অভিযোগ। পিওকেতে একটা দারুণ খারাপ অবস্থা, আপনারা সবাই জানেন। পিওকে ভারতের সঙ্গে জোড়বার জন্য উঠে পড়ে লেগেছে। সেখানে একটা অশান্তি চলছে, সেখানে গুলি চালিয়ে 40 জনকে মেরে দিয়েছে। তা নিয়ে আরো বিক্ষোভ, এবার গোলাগুলি চলছে। এই পরিস্থিতিতে দু জায়গায় যখন এই অবস্থা, তখন গিলগিট বালতিস্তান এবং সিন্ধ, এরা দুটো অংশ তারাও বিদ্রোহ আরম্ভ করে রয়েছে। ওদিকে আফগানিস্তানের সঙ্গে তো লড়াই চলছেই। পাকিস্তান মনে করছে এই পুরো খেলাটার পেছনে রয়েছে ভারত, কিন্তু সিঁদুরে এত মার খেয়েছে যে এখন তাদের পক্ষে আর্টিলারি ফায়ারিং করা খুব মুশকিল হয়ে গেছে, কারণ ব্যারেলগুলো সমস্ত ফেটে গিয়েছে। এত আর্টিলারি ফায়ারিং করেছিল, ব্যারেলগুলো ফেটে গিয়েছে, ফলে আর্টিলারি ফায়ারিং করার মতো অবস্থায় তাদের নেই। এই মুহূর্তে তারা যেটা করছে সেটা হচ্ছে ভারতবর্ষকে অস্থির করার জন্য ওই পূর্ব বাংলাকে ব্যবহার করবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে খবর আছে তারা ভেতরে ভেতরে তৈরি হচ্ছে এবং খুব শীঘ্রই একটা মিস অ্যাডভেঞ্চার যাকে বলে করার চেষ্টা করবে পাকিস্তান, এই সমস্ত জিহাদিদের যাদের ট্রেনিং দিয়েছে তাদেরকে দিয়ে, এবং অ্যাক্টিভলি পাকিস্তান সেনাবাহিনী। যার জন্যেই DGISPR এসে পুরো পরিদর্শন করে গেছিলেন, এবং ওদের যিনি প্রতিরক্ষা মন্ত্রী এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক দার, তিনিও বাংলাদেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলেছেন। এখন বাংলাদেশকে তার ডিপ্লোম্যাটিক চ্যানেলে সাবধান করে দেওয়া হয়েছে। গত 3 দিন আগে একদম ডসিয়ার পাঠিয়ে সাবধান করে দেওয়া হয়েছে। পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত অ্যাক্ট অফ ওয়ারের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে সিঁদুর এখনো কিন্তু চলমান, সিঁদুর বন্ধ হয়নি। সেক্ষেত্রে যদি ভারতবর্ষের ওপরে কোনো আক্রমণের যদি প্রচেষ্টা হয় বা কোনো পরিকল্পনা হয়, তাহলে ভারত আগে থেকে অ্যাগ্রেসিভ অ্যাকশন নেবে।
সেই অ্যাগ্রেসিভ অ্যাকশনের কতটা এগিয়েছে সেটাই এখন পরীক্ষা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী কালকে বিকেলে এবং আজকে সকালে উনি পরিদর্শন করবেন। আপনাদের বলে রেখে দিই, একটা না দুটো আপনার ওই ব্রহ্মোসের মানে ইউনিট তারা কিন্তু শিলিগুড়িতে পৌঁছে গিয়েছে। শিলিগুড়িতে একটা শর্ট ল্যান্ডিং প্রসেস হয়েছে বা তৈরি করা হয়েছে, যেখানে C-130 নামতে পারে। কারণ খাদ্য, রসদ, গোলা বারুদ এগুলো তো প্রয়োজন আছে, তাই ওখানে শর্ট ল্যান্ডিং একটা তৈরি করা হয়েছে। আজকে C-130 সেখানেই নামবে। সেখান থেকেই অমিত শাহ তিনি পুরো বর্ডার পরিদর্শন করবেন। কাল রাত্রিবেলা যেটা হয়েছে, রাত্রি 2টোর সময় এক স্কোয়াড্রন আপনার রাফেল তারা পুরো এরিয়া চক্কর মেরেছে, মানে সীমান্ত এরিয়া ভারতের অংশে চক্কর মেরেছে। চক্কর মেরে তারা মানে প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে তারা দেখিয়ে দিয়েছে তাদের ঘুরে আসতে মোটামুটি 3 থেকে 4 মিনিট লেগেছে। এই 3 থেকে 4 মিনিটের মধ্যে, মানে এর তো স্পিড মারাত্মক, তাই 3 থেকে 4 মিনিটের মধ্যে এরা পুরোটা চক্কর মেরে দিয়েছে। এখন আজকে তিনি সেনাবাহিনী এবং BSF এর সঙ্গে কথাবার্তা বলবেন। এর মধ্যে কিষেনগঞ্জ থেকে লোককে ডাকা হয়েছে বিহারের। আমরা ওদিকে মানে যে সমস্ত অঞ্চলগুলো আছে সেখানকার BSF কর্তাদের ডেকে পাঠানো হয়েছে। ডেকে পাঠিয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন সে তো আমি জানি না। এখন এশিয়া পরিস্থিতি কিন্তু ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, কারণ আমেরিকা তলায় তলায় বন্ধুত্বের কথা, ওপরে ওপরে বন্ধুত্বের কথা বললেও তলায় তলায় কিন্তু ভারতের বিরুদ্ধেই কাজ করে যাচ্ছে। ভারত রাশিয়া থেকে তেল আনলে পরে তার উপরে 100% অতিরিক্ত, এবং তিনি কংগ্রেসের ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন দরকার হলে চীন, ভারত সহ যত এশিয়ান কান্ট্রিগুলো আছে তাদের উপরে 500% ট্যারিফ লাগাবে। এই অবস্থায় ভারত তো বসে নেই। ভারত তার বিকল্প খোঁজ করছে, এটা বহুদিন আগে থেকেই। তাই এখন হাইড্রোজেন চালিত ট্রেন চালানো হচ্ছে। গতকালকেই তার উদ্বোধন হয়েছে। প্রধানমন্ত্রী হরিয়ানার একটি অঞ্চলে, জিন্দে খুব সম্ভবত, তিনি করেছেন, ফ্ল্যাগ অফ করেছেন। এর স্পিড হচ্ছে 120 কিলোমিটার আপাতত। এটি মানে প্রথম হাইড্রোজেন চালিত ইঞ্জিন। এরপর আরো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে, তখন স্পিড আরো বাড়বে। কারণ তেলের ব্যবহার, এনার্জি ব্যবহার যতটা কমিয়ে আনা যায় তার উপরে ভারত একেবারে নির্ভরশীল হয়ে পড়েছে। কারণ এই যুদ্ধ যদি শুরু হয়, আমি বলেছি যুদ্ধ শুরু হলে কে কোন পক্ষে দাঁড়াবে বলা মুশকিল, এবং সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। আর ভারত, চীন, রাশিয়া যদি একত্র হয় তাহলে পরে ওটা কিন্তু আমেরিকার পক্ষে খুব মুশকিল হয়ে দাঁড়াবে, এবং সেটাই বাস্তবে সেটাই হবে। কারণ বাংলাদেশের মাটিতে বঙ্গোপসাগরের জলে আমেরিকানদের কোনো ঠাঁই নেই, এটা কিন্তু 3টি দেশ পরিষ্কার করে দিয়েছে। সেক্ষেত্রে আমি বলেছিলাম বাংলাদেশকে ব্যবহার করা হবে এবং ভারতকে অস্থির করার জন্য।
এবং তার জন্য আমি গতকালকে যে রিপোর্টটা করেছিলাম যে খুব শীঘ্রই হয়তো সার্জিক্যাল স্ট্রাইক হবে। এই সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার ঠিক আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সফর জিনিসটাকে আরো গুরুত্বপূর্ণ করে তুলল। আমার মনে হয় না আর খুব একটা দূরের সময় রয়েছে। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, কালকেও বলেছি, আজকেও বলে দিলাম, এই খবর আমার খবর নয়, এই খবর হচ্ছে অল ইন্ডিয়া রেডিওর খবর। আমি তার ফার্স্ট পেজের এটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তো আমেরিকা যেখান থেকে মানে ভারত যেখান থেকে তেল নেয়, ইরানের চাবাহার বন্দর পুরো উড়িয়ে দিয়েছে কালকে। এই দেখুন কালকে ছবি, কালকে উড়িয়ে দিয়েছে। রাশিয়া থেকে তেল আনতে দেবে না, অথচ নিজেরা রাশিয়া থেকে তেল কিনবে। মানে কাণ্ড দেখুন। আমি দিলে ঠিক আছে, তোমায় আমি নিতে দেবো না। তাদের এই দাদাগিরি ভারত, চীন, রাশিয়া মেনে নেবে না। কারণ রাশিয়ার এতে ক্ষতি, চীনের তো মানে জ্বালানি অত্যন্ত সংকট দেখা দিয়েছে, এবং ভারত বিকল্প ব্যবস্থার দিকে ভারত অলরেডি ছুটছে। এখন একা ইউএই কত আমাদের তেল দেবে? আমাদের ভারতবর্ষ বিরাট মানে চাহিদা, তার 140 কোটি লোক, তার এত যানবাহন, তাদের চাহিদা বিরাট। তো সেক্ষেত্রে যদি একটা এরকম যুদ্ধ পরিস্থিতি হয়, তাহলে পরে কে কোন পক্ষে দাঁড়াবে এখনই বলা মুশকিল। এগুলো কিন্তু যুদ্ধের পরবর্তী মানে পর্বে ধীরে 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 প্রকাশ পায় কে কোন পক্ষে গেল। এখন এই যে পরিস্থিতির সৃষ্টি হলো, তাতে কিন্তু উত্তাপ আরো বাড়লো। যে কোনো দিন, আমি যে কোনো মুহূর্তে বলেছি হবে সার্জিক্যাল স্ট্রাইক, এবং সেটা আজকে আমি নিশ্চিত হলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর এই আগমন নিয়ে। এখন তিনি আজকের দিনটাও হয়তো থাকতে পারেন, থেকে আরো কথাবার্তা বলবেন। তারপর তিনি ইস্টার্ন কমান্ডে যাবেন কলকাতায়, ইস্টার্ন কমান্ডে এসে তিনি কথাবার্তা বলবেন, বলে তারপরে উনি দিল্লি ফিরবেন। এবং উনি বলে গেছেন যেদিনকে হবে এই ঘটনা, তিনি পশ্চিমবঙ্গে উপস্থিত থাকবেন, হয়তো তিনি শিলিগুড়িতেই থাকবেন, এটা মনে করা হচ্ছে। তিনি নিজে দাঁড়িয়ে থেকে যুদ্ধ পরিচালনা করবেন, নিজে দাঁড়িয়ে থেকে। এখন দেখা যাক, সামনের দিনের জন্য অপেক্ষা করুন। আমি বলেছি অনেক নাটকীয় ঘটনা ঘটবে, অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন। আপনি যে কথাটা বললেন যে বেলুচিস্তান স্বাধীন হচ্ছে নাকি এটা অতিরঞ্জিত বা কারা এর সাথে রয়েছে, সত্য কথা বলতে কি বেলুচিস্তান স্বাধীনই ছিল, এটাই ইতিহাস। 1948 সালে জিন্না গাদ্দারি করে, ওই যে পাকিস্তানের জাতির পিতা, তাদের বাবা কৌম, এই শুয়োরখোর গিদরখোর জিন্না গাদ্দারি করে এই বেলুচিস্তান দখল করে ফেলে। সেই থেকে 1948 সাল থেকে আজ পর্যন্ত বেলুচদের উপরে চরম নির্যাতন নিপীড়ন চলে আসছে। 1948 একবার ভয়াবহ নির্যাতন চালিয়েছে দখল করার সময়। এমনকি 1970 সালে, অর্থাৎ আমাদের দেশে গণহত্যা চালানোর কিছুদিন আগে, তার আগের বছরই বেলুচিস্তানে টিক্কা খান গণহত্যা চালায়, টিক্কা খানের নেতৃত্বে, যার জন্য টিক্কা খানকে বুচার অফ বেলুচিস্তান বলা হয়, বেলুচিস্তানের কসাই বলা হয়। তাকেও বাংলাদেশে নিয়োগ দেওয়া হয়েছিল আমাদের উপর গণহত্যা চালানোর জন্য। আমরা স্বাধীন হয়ে গেছি, বেলুচিস্তান স্বাধীন হতে পারে নাই। আমাদের ভাগ্য ভালো যে আমরা প্রায় রাষ্ট্র স্বাধীন হয়েছি। তারা প্রায় 72-73 বছর যাবত তারা লড়াই চালিয়ে আসছে। আজকে তারা স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে, তারা কারেন্সিও বানিয়ে ফেলেছে। আমাদের সৌভাগ্য, মনে হয় কারেন্ট মনে হয় এসে গেছে, তো ভালোই হয়। বলতেছিলাম সেটা হলো যে অবশ্যই বেলুচিস্তান স্বাধীন হবে, স্বাধীন হওয়ারই কথা। কারণ এই দেশ, যে জাতি একবার স্বাধীনতার
কথা ঘোষণা করে আপনি তাদেরকে রুখে রুখে দিতে পারবেন না। আর এদের উপর যে নির্যাতন নিপীড়ন চলেছে তাদের তো আপনি রুখতে পারবেনই না। কারণ হচ্ছে এই পাকিস্তান বাহিনী কত হারামি, এদের মানবাধিকার কর্মীদের গায়েব করে দেয়, এদের শিশুদের মেরে ফেলে, বাপকে মেরে ফেলে, মাকে মেরে ফেলে। আর বেলুচরা হচ্ছে হাজার হাজার বছরের সংস্কৃতি সভ্যতার অধিকারী। আপনি এটাকে তো ধরে রাখতে পারবেন না। আরো বিচিত্র বিষয় যে 73-74 বছর, 72 থেকে 73 বছর যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, কোন মুসলমানদের চেতনা এখন আর জাগে না। এইভাবে নৃশংসভাবে বেলুচ মুসলমানদের মেরে ফেলতেছে। কোন বামপন্থীদের কোনো দিন আপনি কোন বামপন্থী অফিসে এগুলো নিয়ে আলোচনা শুনবেন, কোন বামপন্থী পত্রিকায় একটা কলাম তো দূরের কথা, একটা বাক্য লিখতে দেখবেন না। কোন মুসলমান একটা শব্দ উচ্চারণ করবে মুসলমানদের নিয়ে। এখন আর ইসলামী জজবাও তাদের জাগে না, বামপন্থীদের মানবাধিকারের জজবাও তাদের জাগে না। এই বেলুচেরা যে বীরেরা যে লড়াই করতেছে, তাদের নেতাদের হত্যা করে ফেলেছে, ডেকে নিয়ে দাওয়াত দিয়ে নিয়ে মেরে ফেলেছে, এইরকম রেকর্ড আছে। আর আপনি যেটা বললেন, এটার সত্যতা হলো যে এরা আপনি আর ঠিকই রাখতে পারবেন না। বাংলাদেশকে গিলে খাওয়ার জন্য এসেছিল 24শে জুলাই সন্ত্রাসী আন্দোলনের পরে। পাকিস্তান মনে করেছিল যে মুড়ির মোয়ার মতো বাংলাদেশ গিলে খাবে। তখনই আমি বলেছিলাম, এর আগেও বলেছি, বাংলাদেশ আওয়ামী লীগ তখন ক্ষমতায়, তার আগেও আমি বলেছি যে আগামী 5 থেকে 5 বছরের মধ্যে পাকিস্তান ভেঙে যাবে। তবে আমি ভেবেছিলাম, তখন বলেছিলাম টুকরো হবে, মানে একটা হবে। কিন্তু আপনি যেটা বললেন যে বেলুচিস্তান স্বাধীন হয়েছে কিনা, আপনাকে বলে রাখি, পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে। আর আপনি এটাকে টিকিয়ে রাখতে পারবেন না, কারণ সারা পৃথিবী এদের অবস্থান দেখেছে, তারা কারেন্সিও চালু করে দিয়েছে। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাদের উচিত বেলুচ মুক্তিযোদ্ধাদের সমর্থন দেওয়া, বেলুচিস্তানকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়া। আমার ধারণা এই মুহূর্তে যদি শেখ হাসিনার সরকার বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় থাকতো, অবশ্যই বেলুচিস্তানকে স্বীকৃতি দিয়ে দিত। আমার ধারণা 1-2 মাসের মধ্যে থেকেই পৃথিবীর বিভিন্ন দেশ বেলুচিস্তানকে স্বীকৃতি দেবে। কারণ প্রায় 40 লক্ষ থেকে 50 লক্ষ বেলুচ যারা দেশের বাইরে রয়েছে, তারা বিভিন্নভাবে কাজ করতেছে, আমাদের সাথে তাদের ব্যক্তিগতভাবে কথা হয়। তারা কতটুকু মানে সেকুলার আপনি চিন্তাই করতে পারবেন না। তারা মুসলমান, তারা নিজস্ব সংস্কৃতি সভ্যতাকে তারা ধারণ করে। তারা শুধুমাত্র কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা একই চিন্তার উপরে তারা থাকে না। তারা কারোর সাথেই, তারা এত লিবারেল আপনি কল্পনাই করতে পারবেন না। তারা এত লিবারেল। তারা এত লিবারেল, আমরা কথা বলে দেখলাম, আমরা আমরা চিন্তাই করতে, তাদের সাথে তাদের বিভিন্ন প্রশ্ন করেছি আমরা যে আপনাদের স্বাধীন বেলুচিস্তানের স্বরূপ কি হবে, আপনাদের বেলুচিস্তানের চিন্তা ভাবনা কেমন হবে, আপনাদের রাজনৈতিক মোটো কি হবে। তারা সব আধুনিক চিন্তা করে। এবং সবচেয়ে আপনাকে বিস্ময়কর একটা তথ্য দেই, সারা পৃথিবীতেই যারা মুক্তিযুদ্ধ করে তারা কিন্তু সবার আগে আর্থিক সহযোগিতা চায়। আমরা তাদের বলেছি, আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা, তারা আপনাকে কিভাবে সহযোগিতা করবো আমরা জানান, আপনি বিশ্বাস করবেন না, ইউ বিলিভ ইট অর নট। আমি তাদের রেসপেক্ট করি, তাদের যে সেলফ মানে কনফিডেন্ট এবং আত্মমর্যাদা বোধ কত বেশি, তারা একবারও বলে নাই যে আমাদের জন্য টাকা পয়সা বলে। অথচ বেলুচিস্তানের মানুষ কিন্তু ধনী না। তারা কি বলেছে জানেন? বলেছে আপনারা আমাদের ডিপ্লোম্যাটিক সাপোর্ট দেন, আপনারা আমাদের কথা মানুষকে জানান, আমরা যে নির্যাতিত নিপীড়িত এই পাকিস্তানি আর্মিদের প্রোপাগান্ডার সাথে তারা পারতেছে না, আমরা পারতেছি না, আপনারা আমাদের সহযোগিতা করেন। ডিপ্লোম্যাটিক লেখায়, বলায়, কবিতায়, আলোচনায় আপনারা আমাদের সহযোগিতা করেন। এবং তারা এও বলেছে যে তাদের দেশ বেলুচিস্তান 13 তারিখে তারা আনলাকি বাট লাকি ফর সাম, তারা 13 তারিখে স্বাধীনতা ঘোষণা করেছে। তারা বলেছে আমাদের নিজস্ব জাতীয় সঙ্গীত রয়েছে, স্বাধীনতা দিবস 13 তারিখ বলে প্রাথমিক ঘোষণা করেছে। তারপর তারা এও বলেছে তারা কারেন্সিও ঘোষণা করেছে এবং সেটা লেনদেন তারা 13 তারিখ থেকে শুরু করেছে। তারা সবসময় বলেছে যে বেলুচিস্তান হবে সারা পৃথিবীর জন্য, আমরা সারা পৃথিবীর সাথে সম্পর্ক রাখবো, জ্ঞান দেব নেব, অর্থনৈতিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক বিনিময় তারা করবে। তারা বলেছে যে আপনারা কল্পনাই করতে পারবেন না যে এটা আপনারা যে পাকিস্তানের স্বরূপ দেখেছেন বেলুচিস্তান তা নয়। যে তারা আরো বিস্মিত হয়ে গেছে আমি যে বেলুচিস্তানের তরুণেরা তারা ফাস্ট ফুড খাওয়ার টাকা
ম্যানেজ করে, তারা বই পড়ে। পাকিস্তানের মধ্যে সবচেয়ে বেশি বই পাঠ করে তারা। বললো যে তাদের বুক ফেয়ার হয়, সেখানে 50-60 লক্ষ বই বিক্রি হয়। টাকার না, 50-60 লক্ষ বই বিক্রি, যেখানে মানুষ এলো 1.5 কোটি, সেখানে আপনি 50-60 লক্ষ বই বিক্রি করা আপনি কি মনে করেন আমাকে বলেন। আমি তখন বললাম এটা কি করে সম্ভব? তারা বললো যে আমাদের তরুণেরা ফাস্টফুড খায় না, তারা সেই টাকা দিয়ে বই কিনে। তো সেই জাতিটাকে আপনি এইভাবে নির্যাতিত, নিষ্পেষিত রাখবেন। 45% হচ্ছে বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান, মানে টুকরো পাকিস্তানের। টুকরো পাকিস্তান কেন? পাকিস্তান 71 একবার টুকরো হয়েছে। বাংলাদেশের মোল্লারা বলেছিল, বাংলাদেশের ইসলামী জজবালারা বলেছিল কিয়ামত তক পাকিস্তান টিকবে, কিন্তু 25 বছর পরেই পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে। এখন আবার ভেঙে বেলুচিস্তান হবে, ভেঙে সিন্ধু হবে, ভেঙে পশতুনিস্তান হবে। নিশ্চিত থাকেন, বলেছিলাম টুকরো হবে, এখন দেখছি টুকরো টুকরো হবে। বলেছে তাদের যে অর্থনীতি, এখানকে যত খনিজ সম্পদ পৃথিবীতে 100 প্রকার খনিজ সম্পদের মধ্যে কিছু খনিজ সম্পদ আছে, রেয়ার খনিজ সম্পদ, সেগুলো বেলুচিস্তানে আছে। এগুলো দিয়েই পাকিস্তানে মানে লাহোর আর পাঞ্জাবিরা চলে। তারা সবসময় শোষণ করে। তারা 71 পর্যন্ত আমাদের শোষণ করেছিল, 47 থেকে 71 পর্যন্ত বেলুচিস্তানকে শোষণ করে। তারা সেখানে পড়ালেখা করতে দেয় না। তারা যদি পড়ালেখা করে সেটাকে অপরাধ মনে করা হয়। তারা শিক্ষিত হলে তাকে গ্রেপ্তার করে। তো এইরকম একটা দেশ, যেই দেশে শিশুদেরও বলাৎকার করে, টুকরো টুকরো করে কেটে টুকরো টুকরো করে ফেলে, বড়দের ম্যাচিউর যারা তাদের কিডনি, চোখ, লিভার এগুলো তারা বিক্রি করে। পৃথিবীর একমাত্র হারামি এই পাকিস্তানি সেনা, যারা একদিকে আফগানিস্তানের আফিম বেচে, আরেকদিকে তারা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বেচে। এই সেনাবাহিনীকে পৃথিবীতে নিষিদ্ধ করা উচিত। এই 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের উপর অমানবিক অত্যাচার করার জন্য এবং বেলুচদের উপর অত্যাচার করার জন্য। এখন তারা আফগানিস্তানও মারামারি করতেছে, আপনারা জানেন, আপনারা খুব ভালো করেই জানেন, যাদের পেশায় হচ্ছে সন্ত্রাস, জঙ্গি উৎপাদন। বেলুচিস্তান অবশ্যই স্বাধীন হবে এবং তারা ডিক্লেয়ার দিয়েছে। আমরা মনে করতেছি, আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি যে 27 সালে তারা অনেক দেশের এবং তারা নিরাপত্তা পরিষদে তারা স্বীকৃতি পাবে। যদিও চায়না সেখানে ভেটো দেবে আমরা নিশ্চিত, তারপর আমরা আশা করতেছি অনেক দেশ তাদের স্বীকৃতি দিবে, তারা কাজ চালিয়ে যাবে। অলরেডি বেলুচরা ঘোষণা করেছে তাদের কোন বেলুচিস্তানের সাথে কেউ ব্যবসা করতে চাইলে যেন পাকিস্তান সরকারের সাথে কোনো চুক্তি না করে, সরাসরি তাদের সাথে করে। এইভাবে তারা বলে দিয়েছে। সারা পৃথিবীর প্রায় 40 থেকে 50 লাখ বেলুচ, মানে এরা বালুচ, এরা সারা পৃথিবীতে কাজ করে যাচ্ছে এবং তারা স্বাধীন হবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আপনি যে কথাটা বললেন, চীন তো সবসময় পাকিস্তানের উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত থাকে। ইদানিং ইদানিং পাকিস্তান আমেরিকাকেও সেখানে দাওয়াত দিয়েছে, অর্থাৎ বাঘ সিংহ দুইজনকে দাওয়াত দিয়েছে, যাতে ওই অঞ্চলে কোনো হরিণ না থাকতে পারে। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে একটা জাতি যখন স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ, আপনি একজন নারী নেত্রীর কথা শুনেছেন যে আমরা বালুচ, কত তোমরা মারবা, যত মারবা আমরা পয়দা হব, আর আমরা কখনো আমাদের শহীদদের ভুলে যাব না বাঙালিদের মতো। তিনি কিন্তু এইভাবে স্লোগান দিয়েছেন। তো এই জাতিকে আপনি ঠিক রক্ষা মানে দাবিয়ে রাখতে পারবেন না। চীন যেটা করেছে, মাঝখান দিয়ে সিপ্যাক সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডের নামে আসলে বেলুচিস্তানকে চীনকে দিয়ে তারা সেটা দখল করতে চেয়েছে। এখন আমেরিকাকে দেওয়া হচ্ছে, কিন্তু বেলুচেরা বুঝতে পেরেছে, তারা বলে দিয়েছে যে যারা পাকিস্তানের সাথে চুক্তি করবে তাদের ধরে নিবে যে তারা বেলুচদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। তারা যত প্রজেক্ট ছিল সব বন্ধ করে দিয়েছে। বেলুচিস্তানে এখন কোনো না চাইনিজ প্রজেক্ট আছে, না আমেরিকার প্রজেক্ট তো নাই। তারা ওইখানে 5টার পরে কোনো বাদ চলে না। পুরো বেলুচিস্তানে কোনো বাদ চলে না। কোনো সেনাবাহিনীর কর্মকর্তা কখনো ট্রেন ভ্রমণ করে না। আরো অদ্ভুত ব্যাপার, সেখানে একটি এয়ারপোর্ট রয়েছে, সেই এয়ারপোর্টের ইমিগ্রেশন হয় আরেক জায়গায়, আরেক প্রদেশে। তাহলে সেই দেশটা তো আদতে পাকিস্তানের কন্ট্রোলের বাইরে, সর্বদাই বাইরে। যদি বেলুচিস্তানে কিছু অংশ রয়েছে আফগানিস্তানের মধ্যে, কিছু অংশ রয়েছে ইরানের ভিতরে, তারা এটা দাবি এখনো করে নাই। তারা বলেছে তারা যতটুকু বেলুচ রয়েছে, তাদের বন্দর রয়েছে, তাদের পানিপথ রয়েছে, তাদের বিশাল ভূমি রয়েছে। আপনি দেখেন পাকিস্তানে প্রায় 25 থেকে 26 কোটি মানুষ, কিন্তু বেলুচিস্তান 45% বা 44%, সেখানে মানুষ মাত্র 1.5 কোটি। মানে তারা কত সচেতন, আপনি এটা খেয়াল করেছেন? অর্থাৎ তার দ্বারা যে এই যে পাকিস্তানের যে মৌলবাদী গোষ্ঠী, ইসলামী জঙ্গিবাদ, তাদের সাথে কিন্তু তাদের সম্পর্ক নাই। এবং আপনি খেয়াল করেন, তারা শুধুমাত্র শুধুমাত্র সেনাবাহিনীর, আপনি দেখবেন সেনাবাহিনী যখন রেলে যায় সেই গাড়িতে হামলা করে, বা সেনা ক্যান্টনমেন্টে হামলা করে, সরাসরি সেনা স্থাপনা বা পুলিশের উপর হামলা করে। তারা কিন্তু সাধারণ নাগরিকের উপর হামলা করে না। এরকম পৃথিবীতে এইরকম কোনো গোষ্ঠী নাই পৃথিবীতে বলা চলে। তারা যে কোনো বাণিজ্য পাকিস্তান, সেখানে চীনকে বলে দিয়েছে তারা
তারা যখন দেখেছে তাদের লুটে পুটে খায়, গ্যাস যায় বালুচিস্তান থেকে, বেলুচিস্তানের মানুষ গ্যাসের অভাবে রান্না করতে পারে না, এটা তো মেনে নিবে না, মেনে তারা নিতে পারে না। সেখানে আরো অয়েল রিজার্ভ রয়েছে, যদি অত বেশি নয় কিন্তু অয়েল রয়েছে, তো সেগুলো নিয়ে আসে, কিন্তু তারা তো সেগুলো তাদের উপরে ব্যবহার করে না, বেলুচিস্তানের জন্য কিছুই ব্যবহার করে না। যদি তাই করতো তাহলে তার বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করতো না। আপনি খেয়াল করেন যে 45% একটা প্রদেশ, সেই প্রদেশকে কিভাবে নিচু করে রাখা হয়েছে। তাদের শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদের চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কর্মসংস্থান থেকে বঞ্চিত করা হচ্ছে। শুধু তাদের নয় তো, আপনি একটু আগে বললেন পিওকের কথা, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর, তথাকথিত আজাদ কাশ্মীর, সেখানে তারা খাদ্য বন্ধ করে দিয়েছে। কত হারামি এই পাঞ্জাবি বাহিনী। এই পাঞ্জাবের মূলত পাকিস্তান পরিচালনা করে সব পাঞ্জাবি। তো পাঞ্জাবিদের এখন না সিন্ধিরা পছন্দ করে, না কাশ্মীরিরা পছন্দ করে, না পশতুনরা পছন্দ করে, না বেলুচরা তো পছন্দ করেই না। তো একটা 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 মুষ্টিমেয় কিছু লোক ওই পাঞ্জাবিরা সারা পাকিস্তানকে দখল করে রাখবে, তো হয় না ভাই। বরং এতদিন কিভাবে ধরে রাখলো এটাই তো আমার কাছে বিস্ময়কর। আমার ধারণা যদি ইরান ইসরায়েল এই যুদ্ধটা না হতো, ইরান ইসরায়েল আমেরিকা এই যে আহ ত্রিমুখী যুদ্ধ যদি না হইতো, এতদিন বেলুচিস্তান স্বাধীন হয়ে যেত। এই কারণে পিছিয়ে গেছে। আমার ধারণা এটা হয়ে যাবে এবং হওয়া উচিত। সারা পৃথিবীর মুক্তিকামী মানুষ, গণতান্ত্রিক মানুষ, যারা মানবাধিকার কর্মী, তাদের উচিত বেলুচিস্তানের স্বাধীনতার পক্ষে কথা বলা। এইখানে দেখেন আপনি, এখন কিন্তু আমি আবারও বলতেছি যে এখন কোন ইসলাম প্রেম আমরা দেখতেছি না, তারা যে মুসলমান এটা আর বলতেছে না, তাদের মারা যায়। মানে বাংলাদেশের মুসলমানরা কত বড় ফাত্রা, বাংলাদেশের বামপন্থীরা কত বড় ফাত্রা, বেলুচিস্তান দিয়ে প্রমাণিত হয়েছে। এমনকি 200-র উপরে লোক মরে ফেলছে পিওকেতে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, প্রায় 200-র উপরে লোক মেরে ফেলেছে। পত্রিকায় আসছে 50 জন, কিন্তু আমরা জানি সেখানে 200-র উপরে লোক মারা গেছে। কিন্তু বাংলাদেশের টু শব্দটি করতে দেখেছেন কোন মুসলমানকে? কাশ্মীরে তো জেনুইন মুসলমান, তাই না? আজকে যদি ভারতের ভিতরে যে কাশ্মীর, সেখানে যদি 2 জন লোক মারা যাইতো, বাংলাদেশে বাইতুল মোকাররমে মিছিল করতো। কিন্তু 200 লোক মেরে ফেললো পাকিস্তান অধিকৃত কাশ্মীরে, তাদের টু শব্দটি নাই। আর বেলুচদের তো লক্ষ লক্ষ মেরেছে 73 বছরে, কেউ টু শব্দটি করে না। তো এগুলো ভণ্ডামি তো আমরা দেখতে পারতেছি। তো বেলুচিস্তান অবশ্যই স্বাধীন হবে। আর চীন, আমার ধারণা যে চীনও শেষ মুহূর্তে, আমার ধারণা চীন 27 সালের মধ্যেই বেলুচদের সাথে একটা চুক্তিতে যাবে, কারণ তারা তো ব্যবসা করতে হবে। পাকিস্তানের একেবারে বর্ডার এটা যদি তারা ছেড়ে দেয়, ইরানের বর্ডার, এই পুরো বেলুচ যদি ছেড়ে দেয় তো হবে না। আমরা দেখেছি বার্মাতে সকল দলের সাথে, সকল গোষ্ঠীর সাথে চীনের সুসম্পর্ক আছে। আমার ধারণা চীন 2027 সালের মধ্যেই বেলুচদের সাথে সুসম্পর্ক করবে, তাদের ব্যবসায়িক কারণে। যেহেতু তাদের বিভিন্ন প্রজেক্ট রয়েছে, তাদের অনেক উন্নয়ন প্রকল্প রয়েছে, আর যেহেতু দেশটা স্বাধীনতা ঘোষণা দিয়ে দিয়েছে এবং দেশটা স্বাধীন হয়ে যাবে, আমেরিকাও নিশ্চয়ই এই সুযোগটা হাতছাড়া করবে না। কারণ এত বড় একটা প্রদেশ, মানুষ মাত্র 1.5 কোটি, প্রচুর রিসোর্স রয়েছে, পৃথিবীর সকল পরাশক্তি সেখানে চলে আসবে, কোনো সন্দেহ নেই চলে আসবে। ব্যবসায়ীরা সেখানে চলে যাবে। আমাদের সাথে তাদের কথা হয়েছে যে সেখানে তারা শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য মানে হাসপাতাল সহ আরো বিভিন্ন, তারা খনিজ না শুধু, তারা বহুবিধ ব্যবসা বাণিজ্যের জন্য তারা পৃথিবীকে সুযোগ দিয়ে অবারিত করে দিবে, তারা বলে দিয়েছে। তো ব্যবসায়ীরা সেখানে যাবে, অবশ্যই সেখানে চীনও থাকবে। কিন্তু এখন চীনের যে কোনো প্রজেক্ট তারা হামলা করেছে, তারা বলেছে যে এখান থেকে কোনো রিসোর্স, কোনো খনিজ সম্পদ যদি লাহোরে যায়, করাচিতে যায়, তবে তারা সেটাকে হামলা করবে, এবং করে চলছে, এবং নিয়মিত করে চলছে। আপনি দেখেন যখন ওই ফিল্ড মার্শাল আসিফ মুনির সারা দুনিয়া জয় করতেছে, ভারত দখল করবে, বাংলাদেশের দিয়ে 7 সিস্টার দখল করার স্বপ্ন দেখতেছিল, তখন কিন্তু তার বেলুচিস্তান চলে গেছে, এবং আজকেও 45 জন মারা গেছে। সে পরশুদিন বলেছিল যে 72 ঘন্টার মধ্যে বেলুচিস্তান খালি দেখতে চায়, কিন্তু উল্টা হয়ে গেছে। বিএলএ, বাংলা বেলুচিস্তান লিবারেশন অ্যালায়েন্স আর্মি, তারা কিন্তু অলরেডি আজকে মেরে ফেলেছে, এবং দেখবেন এটা ঘটতেই থাকবে। আপনি দাবিয়ে রাখতে পারবেন, এটা সম্ভব না, কখনোই সম্ভব না। আপনি একটা দেশকে, একটা অঞ্চলকে, একটা জাতিকে আপনি নিয়ে 75 বছর শোষণ করবেন, তারা বসে থাকবে, আশাটা কেন করেন? কখনোই সম্ভব না। আমি অবশ্যই আশা করি, যেহেতু তাদের স্থলবন্দর আছে, সরি, তাদের পানিপথ আছে, বন্দর আছে, তাদের যে বন্দরটা রয়েছে, এই বন্দর বেলুচিস্তানকে খুবই সহযোগিতা করবে আগামীতে ডেভেলপমেন্টের জন্য, এটা আমার ধারণা। এবং তাদের সাথে ইরানের সম্পর্ক ভালো থাকবে। হয়তো পাকিস্তানের সাথে 5 বছর বা 10 বছর সম্পর্ক ভালো থাকবে না, এক সময় আস্তে আস্তে স্বাভাবিক হবে। আর তার মধ্যে তো পাকিস্তান তো থাকবেই না। বেলুচিস্তান চলে গেলে সিন্ধ স্বাধীন হয়ে যাবে, সিন্ধ স্বাধীন হয়ে গেলে পশতুন স্বাধীন হয়ে যাবে, বা তারা আফগানিস্তানে যোগ দিয়ে দিবে। পাকিস্তানের ওই পাঞ্জাব নিয়ে বসে থাকতে হবে। পাঞ্জাব ছাড়া পাকিস্তানে কি? আর পাকিস্তান একটি কৃত্রিম রাষ্ট্র, এই রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না, এটাই স্বাভাবিক। শুনেন, বাংলাদেশি, বাঙালি একটা জাতি, সিন্ধি একটা জাতি, বেলুচ একটা জাতি, পশতুন একটা জাতি, এমনকি পাঞ্জাবি একটা জাতি। পাকিস্তান কি?
পাকিস্তান তো কোনো জাতি না, এটা তো আর্টিফিশিয়াল, তো আর্টিফিশিয়াল চিজ তো বেশি দিন থাকবে না, এটাই স্বাভাবিক। শোনেন, যখন পাকিস্তান স্বাধীন হওয়ার আগে মৌলানা আবুল কালাম আজাদ ভারতের শিক্ষামন্ত্রী, প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন স্বাধীন ভারতের। তিনি 46 সালে কাশ্মীরের একটি কাশ্মীরি ভাষায় পত্রিকার সাক্ষাৎকার দিয়েছিলেন যে পাকিস্তান যদি হয়ে যায়, মানে বলেছিলেন তখন যে পাকিস্তান তখনও ভাগ হয় নাই, 46 সালে কাশ্মীরি ভাষায় বয়ান দিয়েছিলেন, সেটা পত্রিকার সাক্ষাৎকার দিয়েছিলেন যে পাকিস্তান যদি কোনোদিন হয়ে যায় সেই পাকিস্তান টিকবে না। বলছিল যে 25 বছর টিকবে না। সত্যি সত্যি তখন কিন্তু 25 বছরের মধ্যেই বাংলাদেশ নামে একটি দেশ সৃষ্টি হয়েছে। যদিও মোরারজি দেশাই নাকি বাজপেয়ী ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে আরেকটা পাকিস্তান সৃষ্টি করলেন আপনি, ওটাও সত্য হয়েছে। 2026 সালে ওইটাও সত্য হয়েছে যে একটা দ্বিতীয় পাকিস্তানে, দুইটাই সত্য হয়েছে। অর্থাৎ আবুল কালাম আজাদের কথাও সত্যি হয়েছে যে পাকিস্তান নামক রাষ্ট্রটি টিকবে না। আবার মোরারজি দেশাই বা আহ বাজপেয়ীজি, আমার মনে নাই এক্সাক্ট নাম, তিনি বলেছিলেন যে একটা দ্বিতীয় পাকিস্তান হতে যাচ্ছে। সম্ভবত মোরারজি দেশাই বলেছিলেন, কারণ বাজপেয়ী তো এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, কথা বলেছেন, কাজ করেছেন সংসদের বাইরে। তো এই বাংলাদেশটা দ্বিতীয় পাকিস্তানে পরিণত হয়েছে। আর পাকিস্তানটা টিকবে না, এক আদতেও টিকবে না। বললাম তো আমাদের জাতিসত্তা আছে, বাঙালি জাতিসত্তা। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি, এরা কিন্তু একটা জাতি। আমরা কিন্তু বাঙালি হিসেবে একটা জাতি, মানে আমাদের ঐক্য হওয়ার একটা। শুধু ধর্ম দিয়ে আপনি কোনোদিনই কোনো দেশ টিকায় রাখতে পারবেন না। শুধু ধর্ম দিয়ে যদি দেশ হতো তাহলে তো মিডিল ইস্টের 22টা দেশ তো একসাথে থাকতো। তা এত ভাগ হইলো কেন? এত ভাগ হইলো কেন? ধর্ম দেয়া, এমনকি তাদের ভাষাও এক। সৌদি আরবেও আরবি, সৌদি আরবের আশেপাশেও আরবি, কই তারা তো এক হইতে পারে না। অনেক সময় ভাষাতেও ঐক্যবদ্ধ হয় না, কিন্তু একটা জাতি, জাতি হিসেবে আপনি ঐক্যবদ্ধ হতে পারবেন। যদি পুরো মিডিল ইস্টে বলে আমরা আরব, তাহলে ইরান ছাড়া, মিশর ছাড়া, লিবিয়া ছাড়া সব এক হয়ে যাবে। সম্ভবত মিশর, লিবিয়া চলে আসবে। যদি বলে আরব, আপনি এটা হইতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু ফিলিস্তিনি হবে না, ফিলিস্তিনিরা আরব নয়, ইরানিরা আরব নয়। যদি আরব জাতীয়তাবাদ বলেন সেটা হতে পারে, কারণ তাদের জাতি, বাঙালি জাতি, সেটা হিন্দু মুসলমান এক হয়ে যেতে পারে। পশতুন একটা জাতি, সিন্ধি জাতি, বেলুচ জাতি, এমনকি পাঞ্জাবি জাতি এক হইতে পারে। কিন্তু আপনি পাকিস্তান, যার কোনো অস্তিত্বই নাই, পৃথিবীতে ছিল না এবং নাই, 40 সালে প্রথম রহমত আলী পাকিস্তান শব্দটা উচ্চারণ করে। তো এই পাকিস্তান তো টিকবে না। আর পাকিস্তান তো আসলেই টিকবে না, কারণ এই পাকিস্তান হচ্ছে এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার, পুরো পৃথিবীর জন্য ভয়ঙ্কর একটা সন্ত্রাসী রাষ্ট্র। জি, আপনি ধন্যবাদ, আপনাকে মোরারজি দেশাই বলেছিলেন। তো এই সারা পৃথিবীতে পাকিস্তান দেখেন কি করে, সে কাজটা কি? আফগানিস্তানে সে কি করে খায়? সে আফগানিস্তানে আফিম এনে বেচে খায় আর সন্ত্রাস রপ্তানি করে। বাংলাদেশে সে কি কাজ করে? 25 টন পপি বীজ বাংলাদেশে পাকিস্তান থেকে এসেছে পাখির খাবারের নামে। আপনি কল্পনা করতে পারেন তাদের ব্যবসা কি? তাদের তার কোনো কাজ নাই। তো এই পাকিস্তান নামের রাষ্ট্রটিকে আসলে ভেঙে ফেলতে হবে। এটা এমন না যে পাকিস্তানের উপর আমার গুসা, পাকিস্তান নামে তো কিছু নাই ভাই, সেটা ভাঙবে না কি হবে? ওই গুটি কয়েক পাঞ্জাবির জন্য পুরো দক্ষিণ এশিয়া, পুরো এশিয়া, সারা পৃথিবী বিপজ্জনক। এটা তো হয় না, এটা হতে পারে না, আর টিকবেও না পাকিস্তান। আপনি আমি চাইলেও আগামী 5 বছরে তো এটা ভাঙবেই বলেছিলাম, এবং এটা তাড়াতাড়ি হবে, এত তাড়াতাড়ি আমি বুঝি নাই, এত তাড়াতাড়ি। আর আগামী 10 বছরে তো পাকিস্তান নামে কোনো রাষ্ট্র থাকবেই না, কেউ চাইলেও টিকে রাখতে পারবে না। কারণ পৃথিবীতে পাকিস্তানকে কেউ বিশ্বাস করে না। কোন রাষ্ট্র বিশ্বাস করে? একমাত্র বাংলাদেশি ছাড়া, বাংলাদেশের বাঙ্গ কয়টা মুসলমান ছাড়া পৃথিবীর কোন রাষ্ট্র তাকে বিশ্বাস করে না। কে তাকে বিশ্বাস করে? আমেরিকা প্রশ্নই আসে না। ভারত তো বিশ্বাসই করে না। চায়নাও তাকে বিশ্বাস করে না, কারণ চায়নার সাথে ডাবল গেম খেলে। তারা একই সাথে চায়নার কাছ থেকে টাকা নেয়, আর ওই টাকা খেয়ে ফেলে, বলে বেলুচরা শেষ করে দিয়েছে। এটা চীন জানে। আমেরিকার কাছ থেকেও টাকা নেয়, আফগানিস্তানের সাথে মারামারি করবে, সোভিয়েত ইউনিয়নকে ভাঙবে এগুলো বলে বলে টাকা খাইতো, এখন কি করে খাবে? এখন আবার দেখেন, এই পাকিস্তানের সাথে আফগানিস্তানের ফাইট লাগার আগে আমি বলেছিলাম যে টাকার বিনিময়ে, টাকা পেলে, ডলার পেলে পাকিস্তান ইরানে হামলা করবে, আফগানিস্তানে হামলা করবে। এটা আমি আগেই বলে রেখেছিলাম। আপনি আমার পুরনো ভিডিওগুলো দেখলে পাবেন যে আমি বলেছিলাম টাকা পেলে, কারণ আপনার চ্যানেলও বলেছি, অন্য চ্যানেলও বলেছি। আমেরিকার একজন বিচারক বলেছিলেন, একজন জজ বলেছিলেন যে পাকিস্তান ডলার পাইলে তার মাকে বিক্রি করে দিতে পারে। তারা অন্য দেশে যুদ্ধ করবে না, আফগানিস্তানে যুদ্ধ করতেছে না। এবং আপনি নিশ্চিত থাকেন, উইদিন 3 মান্থস, 90 ডেজ, এই পাকিস্তান ইরানে হামলা করবে। আপনি লিখে রাখেন আমার কথা। আমেরিকা টাকা দিবে, কারণ ফিল্ডে তো, এই যে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধে, নিশ্চয়ই ফিল্ডে আমেরিকা ভুলেও নামবে না। আমেরিকা এত পাগল হয় নাই। আমরা যুদ্ধ বিশারদ নই, আমরা সেনাবাহিনীর লোক নই, কিন্তু আমরা যুদ্ধবিদ্যা সম্পর্কে কিছু পড়ি, তাদের কলা কৌশল নিয়ে পড়ি। পৃথিবীর সবচেয়ে যে যারা সামরিক বিশারদ, তাদের যে গ্রন্থগুলো আমরা পড়ি। তো আমার মনে হয়, এবং দক্ষিণ এশিয়ার বিগত 30 বছরের অবস্থা দেখে মনে হয়
হ্যাঁ, হ্যাঁ, বেলুচিস্তান রাশিয়ার স্বাধীনতা অবশ্যই রাশিয়া স্বীকৃতি দিবে। কিছু মনে করেন যে এইখানে কখনোই তারা ইসরায়েল তো নামাবেই না, সৈন্য প্রশ্নই আসে না, কারণ মুসলমানরা হয়ে যাবে, মুসলমানিত্ব দেখায়। আমেরিকাও নামবে না, বলবে খ্রিস্টান আসছে। কারণ নামবে সেখানে ইরানে, এই ইরানের ময়দানে মাঠে নামাবে, টাকা দিবে মাসে বেশি না। ভারতে 1,000 দিতে রাজি হয়েছিল ইসরায়েল, আর $10,000 চাইছিল। এটা কি আপনারা জানেন? ইসরায়েলের ওই গাজাতে এখানে তারা কাজ করতে চাইছিল, $10,000 চাইছিল পার পার প্রতি সৈনিকের স্যালারি। ইসরায়েল বলছিল $1,000। ইসরায়েল তো জানে যারা 50,000 টাকা ছেলে 5,000 দিলে রাজি হবে, তো ওই জায়গায় $3,000 দিবে, রাজি হয়ে যাবে। $3,000 দিলেই তো প্রতি সৈনিকের $3,000 দিলেই তো নামানো, 3,000 কি $2,000 দিলে ইরানের ভিতরে নামাই দেওয়া যাবে পাকিস্তানের বাহিনী, এবং নামাবে। আপনি লিখে রাখেন 90 ডেজ এর মধ্যে, 90 ডেজ এর মধ্যে ইরানে যুদ্ধ করবে এবং ইরান ফাইট করবে, ইরান হামলা করবে, ইরানে হামলা করবে এই পাকিস্তান সেনাবাহিনী। ঢাকার জন্য সবকিছু তারা করতে পারে। তারপরেই দেখবেন পাকিস্তান তো টুকরো টুকরো হয়ে যাবে, কেউ তাকে বিশ্বাস করে না। বাংলাদেশের মৌলবীরা ছাড়া, মাদ্রাসার কিছু ছাত্রছাত্রী ছাড়া বাংলাদেশে, আর যারা পেয়ারা পাকিস্তানি কোট্টা এলা আমার মতো যারা, এরা ছাড়া পাকিস্তানকে পৃথিবীর কেউ বিশ্বাস করে না। না তাদের চরিত্র আছে, না তাদের জ্ঞান আছে, না তাদের মেধা আছে। তারা সন্ত্রাস ছাড়া আর কিছুই বোঝে না। পৃথিবীর কোন রাষ্ট্রেই তাদের থাকে না। এবং আপনি দেখতে পারবেন যে কিভাবে তারা আক্রান্ত হয়, এবং পাকিস্তানটা অবশ্যই টুকরো হয়ে যাবে, এবং টুকরো হবেই, এবং টুকরো হবেই, হওয়া উচিত। এই পাকিস্তান নামের বিস্ফোরণটা চলে গেলে পৃথিবী অর্ধেক শান্তি হয়ে যাবে, মানে এশিয়ার মধ্যে শান্তি অর্ধেক চলে আসবে অটো। আপনি দেখতে পারবেন, অনেকে হয়তো আমার কথা রাগ করতে পারেন, কিন্তু যতই রাগ করেন কিছু করার নাই, কারণ কৃত্রিম কোনো জিনিস টিকে না। বাঙালি জাতি টিকবে, সিন্ধি বেলিস পাকিস্তান পাঞ্জাবি হিসেবে টিকতে পারবে, পাকিস্তান হিসেবে টিকতে পারবে না। তার প্রমাণ 71 সালে হয়ে গেছে, 71 সালে হয়ে গেছে যে পাকিস্তান নামক রাষ্ট্র টিকে না। আবার 2026 সালে তারা 13 তারিখ ঘোষণা দিয়ে দিয়েছে, জুলাই স্বাধীনতা দিবস ঘোষণা করে দিয়েছে আপনাকে রাখতে, তারপর সিন্ধি চলে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, আপনি টিকাইতে পারবেন না। পশতুন হয় আফগানিস্তান নিয়ে নিবে, আর নয় পশতুনিস্তান স্বাধীনতা ঘোষণা, মাঝখানে কোনো জায়গা নেই। আর বলতেছেন যে এখন একটা সমস্যা হচ্ছে যে পৃথিবী তাকে স্বীকৃতি দিবে, যতদিন স্বীকৃতি না দিবে যুদ্ধ চলতেই থাকবে। পাকিস্তান আর বেলুচিস্তানে কিছু করতে পারবেন, সেই যোগ্যতা সে হারিয়ে ফেলেছে। কারণ যেই দিন স্বাধীনতা ঘোষণা করেছে তার 2 দিন পরেই, 2.5 দিন পরেই তারা 55 জন সেনাবাহিনী মেরে ফেলেছে। একটা কি মেসেজ দিল? ওইখানে যে কি কি ঘটতেছে আমরা তো জানি না, ওখানে তো মিডিয়া যাইতে দেয় না। পাকিস্তান তো তাদের পাকিস্তান অধিকৃত কাশ্মীরে মিডিয়া যাইতে দেয় না, সেখানে তারা মিডিয়া যাইতে দেয় না কথা জানতে। আপনি জানেন তারাও তো স্বাধীনতা ঘোষণা করতে চায়, অলরেডি কাশ্মীরে তো লাইন ধরেছে ভারতে চলে আসবে। ভারত যদি বর্ডার খুলে দেয় কালকেই, এই পিওকের যারা আছে তারা চলে আসবে। কিন্তু পাকিস্তান তো এত বোকা না, তাদের নিবে না। সরি, ভারত তো এত বোকা না, তাদের নিবে না, এই ঝুঁকি তারা নিবে না। যেমন বাংলাদেশকে অনেকে বলে না যে ভারত তো বাংলাদেশ দখল করবে, ভারত পাগলা, ভারতের পাগলা কোথায় কামড়াইছে। এই ভারতের এই বাংলাদেশের এই সব বিচ্ছু, সাপ বিচ্ছু কাঁকড়া এগুলো পকেটে নিয়ে ঘুরবে না, এত পাগল না। তবে ভারত কিন্তু কূটনৈতিক চিন্তা চেতনায় ঘুরে, আগেই বলেছি, এবং আপনারা দেখেছেন ভারত কিছু বলেছে। এই যে পাকিস্তানের ইশারায়, তুরস্কের ইশারায় আমার বাংলাদেশের ভাবির পোলারা সকাল বিকাল দুপুর রাত একেবারে তাহাজ্জুদ নামাজ থেকে শুরু করে একেবারে এশা পর্যন্ত 24 ঘন্টায় শুধু বলে দিল্লি খাবে, 7 সিস্টার খাবে, ত্রিপুরা খাবে, আসাম খাবে। খাইতে খাইতে দেখলো যে বেলুচিস্তান গায়েব। এটা হচ্ছে ভারত। এবং ভারত দেখেন আর কি, ভারতকে তো আপনি বুঝতে পারবেন না, ভারতকে তো আপনি খুঁজে পাবেন না। এর মধ্যে ভারতের নাম আছে নাই, কিন্তু পর্দার অন্তরালে অবশ্যই ভারত আছে, এবং অবশ্যই ইসরায়েল আছে, এবং অবশ্যই রাশিয়া আছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করতেছে। নইলে কোনো দেশ শুধুমাত্র এককভাবে স্বাধীনতা পাইতে পারে না, এত সাহসই পাবে না, এত যুদ্ধ করে টিকতেই পারবে না। কারণ আফগানিস্তান একটা ল্যান্ড লক কান্ট্রি, সেইখানে যদি দুনিয়ার পরাশক্তি যাইতে পারে, তাহলে বেলুচিস্তানে যে তাদের সহযোগিতা করতেছে না তার গ্যারান্টি কি? বাংলাদেশে অনেকেই যে সেখানে সহযোগিতা করতেছে না আর্থিক দিয়ে, অর্থ দিয়ে, তার গ্যারান্টি কি? বা সাপোর্ট দিয়ে, মোরাল সাপোর্ট দিচ্ছে না, তার গ্যারান্টি কি? আর অবশ্যই আমিও চাই বেলুচিস্তান স্বাধীন হোক। পাকিস্তান নামক যে ক্যান্সার, সেই ক্যান্সার পৃথিবী থেকে একে সার্জারি করে বিদায় জানাইতে হবে। অলরেডি 13 তারিখে সার্জারি হয়ে, একবার 71 সালে সার্জারি হয়েছে, আরেকবার এই 13 জুলাই সার্জারি হয়ে গেল। সামনে দেখবেন আরো ভাঙবে, এবং এই দেশটাকে টেকানো উচিত নয়। কারণ যাদের কাজই হচ্ছে সন্ত্রাস রপ্তানি করা, আমরা উৎপাদন এবং রপ্তানি করা, আর ড্রাগ বেচা, ওই দেশ দিয়ে আপনি কি করবেন? ওই দেশ তো পৃথিবীর জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। জি, ধন্যবাদ। কথা বলবো বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং 2024-এর 5ই আগস্ট বাংলাদেশ থেকে ভারতে রেখে আসা, বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় রেখে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা যখন চূড়ান্তভাবে দিয়েছেন, এটি নিয়ে বর্তমানে বাংলাদেশ সরকারে যারা আছেন তারা দৃশ্যত কিংবা প্রকাশ্যে সংসদে বা সংসদের বাইরে বিভিন্নভাবে মিডিয়ার সামনে বলার চেষ্টা করছেন তারা
চাচ্ছেন শেখ হাসিনা আসুক, শেখ হাসিনার বিচারের রায় কার্যকর করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিন এই কথাগুলো বলছেন, কিন্তু ভেতরে চলছে অন্য কাজ। অর্থাৎ সরকারের ভেতরে এখন সবচেয়ে বড় উদ্বেগ, উৎকণ্ঠার বিষয়টি হচ্ছে শেখ হাসিনার আগমন। এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী রীতিমতো মহা বিপদে পড়ে গেছেন মাত্র এই কয়েক দিনের তার ক্ষমতার মেয়াদে, যেটা তিনি কল্পনাও করতে পারেননি। এমনটাই তিনি মন্তব্য করেছেন তারই ঘনিষ্ঠ একাধিক মন্ত্রীর সঙ্গে। পাশাপাশি গত এক সপ্তাহের মধ্যে তারেক রহমান দফায় দফায় বৈঠক করেছেন তার ঘনিষ্ঠ কিছু সংখ্যক উপদেষ্টা এবং দুটি নিরাপত্তা সংস্থার প্রধানের সঙ্গে। পাশাপাশি কথা বলেছেন একজন আইনজ্ঞের সঙ্গে যে শেখ হাসিনা যখন ফিরবেন, ভেতরে আড়ালে আবডালে আন্তর্জাতিক বলয়ে যত ধরনের যা কিছুই আলাপ আলোচনা কিংবা যতই পদ্ধতি পলিসি হোক না কেন, তারপরেও সবচেয়ে চূড়ান্ত যে বিষয়টি, এবং ওই যে বললাম তারেক রহমানের জন্য মহা বিপদ, সেটি হচ্ছে শেখ হাসিনার নিরাপত্তা কিভাবে দিবেন তারেক রহমান। এই নিরাপত্তার প্রশ্নেই তারেক রহমান তিনি নিজে এই যে সারা দেশে যত কর্মসূচি করছেন, বিভিন্ন দলীয় কিংবা অন্যান্য গাছ লাগানো বা অন্য সব মিটিং, এর মধ্যেই তিনি রীতিমতো এক ধরনের আঁতকে ওঠেন এবং তাৎক্ষণিকভাবে তিনি শরণাপন্ন হন। নিরাপত্তা বিষয়ক যারা আছেন তাদের সঙ্গে কথা বলার জন্য তাদেরকে ডেকে পাঠান এবং বৈঠকে অংশ নেন। অনেকেই বলছেন যে ভারতে যখন শেখ হাসিনা আছেন, তিনি যখন ফিরবেন, অনেক কিছুই নির্ধারণ হবে ভারত সরকারের মাধ্যমে, যেটি এই সরকারের যে মন্ত্রীরা তারাও বলছেন। শ্যামা ওবায়েদ তিনি কালকেও বলেছেন ভারত সরকারের উপরেই অনেক কিছু ডিপেন্ড করবে। প্রধানমন্ত্রীও নিজে বলেন, অন্যরাও বলেন ভারত সরকারের উপরে অবশ্যই ডিপেন্ড করবে অনেক কিছু বিষয়, এবং আন্তর্জাতিক বলয় থেকেও আরো অনেক বিষয় এক ধরনের নির্ভর করবে ভারত সরকারের উপরে, যেমন তেমনি তারেক রহমান সরকারের উপর। এর মধ্যেই দুইটি বিষয়ে খুবই গুরুত্ব দিয়েছেন তারেক রহমান। সেটি হলো, যা একটু আগেই বললাম, এই যে নিরাপত্তার সংশ্লিষ্ট যাদের সঙ্গে তিনি দফায় দফায় বৈঠক করছেন, তাদের কাছ থেকে দুটি বিষয় তারেক রহমান বারবার জানার চেষ্টা করেন প্রধানমন্ত্রী হিসেবে। সেটি হচ্ছে, যখনই যেদিনই শেখ হাসিনা দেশের সীমান্তে পা রাখবেন, সেটি বিমানে আসুক কিংবা সড়ক পথে আসুক, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে তাকে দেশে পা রাখার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হবে। কিন্তু তারেক রহমান এর মধ্যে জানতে চেয়েছেন, কারণ এর আগে কোনো একজন আইনজ্ঞ তাকে বলেছেন, যেহেতু এই মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগপত্র আইনগতভাবে কোথাও পাওয়া যায়নি, ফলে যেই মুহূর্তে তারেক রহমান দেশের মাটিতে পা ফেলবেন, সেদিন কিন্তু তিনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশের মাটিতে পা রাখছেন। যেটি আওয়ামী লীগ বলছে কিংবা অনেকেই বলছে, এটি শুধু কথার কথা নয়, সাংবিধানিক কথাও তাই। এমনকি এই যে গত কয়েকদিন পর্যন্ত এই ইস্যুটি কিন্তু আবার জোরালো হচ্ছে। আপনারা দেখবেন যারা শেখ হাসিনা সরকারকে উৎখাতে বড় ভূমিকা রেখেছে, সেই বদিউল আলম মজুমদার, মানে মার্কিন ডিপ স্টেটের যারা লোক, তারাও এটি বলছেন, এখন প্রকাশ্যেই বলছেন। জামাতের আমির তো সেদিন আরো খোলামেলাই বলে দিলেন। ফলে এই বিষয়টিও তারেক রহমানের একেবারে বুকের ভেতরে আঘাত লেগেছে। সত্যি সত্যি শেখ হাসিনা যখন দেশের মাটিতে পা রাখবেন, ফিরবেন, তিনি তো তখন সাংবিধানিক ভাবেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে থাকছেন। তাহলে তারেক রহমানের অবস্থা তখন কি হবে,
আইনগতভাবে যারা বলছেন যে তাকে গ্রেপ্তার করবেন, আসলে কি তখন প্রধানমন্ত্রী হিসেবে গ্রেপ্তার তাকে করার এখতিয়ার সরকারের কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর থাকবে কিনা? আরেকটি বিষয় তিনি জানতে চান যে শেখ হাসিনা যেদিন ফিরবেন তাকে বিভিন্ন এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে শেখ হাসিনা একা ফিরবেন না। যেহেতু তিনি ঘোষণা দিয়েছেন দলীয় নেতা কর্মীর যারা আছেন ভারতে আশ্রয় নেওয়া, তারা যেমন তার সঙ্গে আসবেন এবং পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতা কর্মী যারা যতটা সম্ভব তারা একই শিডিউল মেনটেন করে তার সঙ্গে আসবেন, সেটি বিমানে হোক, সেটি সীমান্ত মানে সড়ক পথে হোক। তার চেয়েও বড় একটি বিষয় যেটি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে নিয়ত, সেটি হচ্ছে প্রতিনিয়ত যে আলাপ আলোচনাটি হয় সেটা হচ্ছে শেখ হাসিনাকে গত এই 5-6 মাসে আন্তর্জাতিক মিডিয়া যেভাবে ফোকাস করছে সেই আঙ্গিকে নিশ্চিত হয়েছেন তারেক রহমান সরকার এবং অন্য সবাই যে শেখ হাসিনা যেদিন ফিরবেন সেদিন তার সঙ্গে অর্থাৎ ওই সময়ে আন্তর্জাতিক বাঘা বাঘা বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আর যখন শেখ হাসিনা দেশের মাটিতে পা ফেলবেন, পাশাপাশি দেশের মধ্যে যতই কড়াকড়ি, যতই আইনশৃঙ্খলা পরিস্থিতি যাই থাকুক, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি যতই বাধা দেওয়ার চেষ্টা করুক, মানুষের যে ঢল নামবে আওয়ামী লীগ কিংবা অন্য সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থকরা, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সাধারণ মানুষ যাদের ঢল নামবে, সেগুলো সেই পরিস্থিতি কিভাবে সামাল দিবেন তারেক রহমান, এটি তার সবচেয়ে বড় পয়েন্ট। কিন্তু এই পয়েন্টের কোনো সুরাহা করতে পারছেন না এই কারণে যে তারেক রহমান সরকার নিজেই আগে একটি ফাঁদে পা দিয়ে রেখেছেন, আর সেই ফাঁদটি তৈরি করে রেখে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যতবার ভারত সরকারের কাছে চিঠি দিয়েছে তাকে ফেরানোর জন্য, তাকে দেশে পাঠানোর জন্য, পাশাপাশি এই সরকারও একই পদ্ধতি অবলম্বন করে লিখিতভাবে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ভারত সরকারকে। এখানেই তারেক রহমান আটকা পড়ে গেছেন। এখন তারেক রহমানকে আন্তর্জাতিক বিশ্ব থেকে এবং ভারত তো অবশ্যই তাকে ইতিমধ্যেই বলা শুরু করেছেন বিভিন্নভাবে, আলাপ আলোচনায়। আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়েছে কিনা এটি আমি এখনো জানতে পারিনি, কিন্তু তারেক রহমানের সঙ্গে যারা কথা বলেছেন আইন শৃঙ্খলা রক্ষা মানে এজেন্সির, তাদের কোনো একটি সূত্র আমাকে জানিয়েছেন যে তারেক রহমানকে তারা বলেছেন যে যখনই শেখ হাসিনা দেশে ফিরবেন তখন হয়তোবা ভারত সরকার সবচেয়ে বড় চাপ তৈরি করবে তারেক রহমানের উপরে শেখ হাসিনার নিরাপত্তার বিষয়। অর্থাৎ শেখ হাসিনাকে আইনগতভাবে যে ফিরিয়ে দেওয়ার কথা সরকার বলছে, সেই আইনগতভাবে অর্থাৎ তাকে গ্রেপ্তার করে প্রত্যাপনের যে বিষয়টি ভাবছে তারেক রহমান সরকার, সেটি তো হওয়ার কোনো সুযোগ নেই, হবেও না। বরং ভারতের অতিথি শেখ হাসিনাকে যেদিন দেশে পাঠাবেন কিংবা সেটি যেভাবেই হোক, তখন যদি কোনোভাবে শেখ হাসিনার উপরে কোনো রকম হামলা বা কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, তবে সেই দিনই তারেক রহমানের মহা বিপদ একেবারে সামনে নেমে আসবে। এবং তখন তারেক রহমানের ক্ষমতা থাকবে কি থাকবে না, দেশের পরিস্থিতি কি হবে না, সেই পরিস্থিতিটি কিভাবে সামাল দিবে, এটির কোনো পথ এখন পর্যন্ত তারেক রহমান সরকার খুঁজে পাচ্ছে না। এবং তার নিরাপত্তা এজেন্সির যারা আছেন তারাও এই বিষয়ে এখন পর্যন্ত তাকে কোনো রকম দিক নির্দেশনা দিতে পারছেন না। যদিও কোনো একটি মাধ্যমে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ভারতে গিয়ে অজিত দোভালের সঙ্গে বৈঠকের কথা একটি ছড়াচ্ছে, যে সেইখানে যত আলোচনা তার মধ্যেও
এখন এমন একটি বিষয় থাকতে পারে কথাটা এই কারণে বলছি যেহেতু আমি নিশ্চিত নই, কিন্তু ওই মাধ্যমগুলোর আভাসটা এমন, আপনারাও দেখতে পারেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, বাংলাদেশেরই কোনো কোনো প্রতিষ্ঠিত সাংবাদিক কিন্তু এটি প্রকাশ করেছে। তো সেই জায়গাটিতে কেউ কেউ বলার চেষ্টা করছেন বরং বাংলাদেশ সরকার বা তারেক রহমানের নিজে এই মহা বিপদ থেকে উদ্ধার পাওয়ার সবচেয়ে মহামন্ত্রী হিসেবে কাজ করছে। ভারত সরকারকে এখন আকুতি মিনতি জানানো, যে কোনো ভাবে শেখ হাসিনাকে যাতে ঠেকিয়ে রাখা হয়, শেখ হাসিনাকে যাতে তার কথা অনুযায়ী এই মুহূর্তে অন্তত পক্ষে 2-4 বছরের মধ্যে যাতে বাংলাদেশে না পাঠায়। এখন যখনই এই প্রস্তাব যদি সত্যি সত্যি দেওয়া হয়, তবে তখনই তো ভারত বলবে তোমরাই তো চেয়েছো, আনুষ্ঠানিক চিঠি দিয়ে তাকে ফেরত চেয়েছো, তো এখন তো তিনি নিজেই স্বেচ্ছায় দেশে যাচ্ছেন, তাহলে তোমরা তার নিরাপত্তা কেন দিতে পারবে না? আর আন্তর্জাতিক প্রশ্নই এটি। আর শেখ হাসিনাও তার প্রস্তুতি যেভাবে নেওয়া হচ্ছে, সেইভাবে শুধুমাত্র আওয়ামী লীগ নেতা কর্মীরা তার সঙ্গে ফিরবে সেটি নয়, আরো অনেক মহলের অনেক কিছুই, বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন মহলের প্রতিনিধিরা থাকবেন ওই সময় ওই দিন। ফলে বুঝতেই পারছেন তারেক রহমানের মহা বিপদটি কি। তারেক রহমান এখন না পারছেন ফেলতে এই ইস্যুটি, না পারছেন গিলতে। দেশের মধ্যেও এক ধরনের জামায়াত এনসিপি তারা যেমন তাকে চাপ দিচ্ছে, আর শেখ হাসিনা নিজেই যখন ঘোষণা দিয়েছেন, এটি অটোমেটিক ভাবে বাই প্রোডাক্ট হিসাবে একদম যেন মহা বিপদের একটা বড় আঘাত এসে পড়েছে তারেক রহমানের উপরে। এখন দেখা যাক সামনে পরিস্থিতি আরো কোন দিক থেকে কোন দিকে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের একজন বয়স্ক এবং শীর্ষ নেতা, প্রবীণ নেতা, তার একটি বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। অনেকে তার এই বক্তব্যটিকে একজন পরাজিত পলাতক বৃদ্ধের প্রলাপ হিসেবে বলার চেষ্টা করছেন, কিন্তু যিনি বক্তব্য দিয়েছেন এবং যে ভাষায় বক্তব্য দিয়েছেন তাকে যারা চেনেন তারা বলছেন যে অবশ্যই এটি কোনো বৃদ্ধের, পলাতক বৃদ্ধের প্রলাপ বাক্য নয়। খুলেই বলি, আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া যদি ইতিবাচক দিক ধরেন, তাহলে একজন মহান মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, এবং এই ঢাকা শহরে 1971 সনে যে সফল যারা গেরিলা যুদ্ধ পরিচালনা করেছেন এবং পাকিস্তানি সেনাবাহিনীর ভিতরে রীতিমতো মৃত্যু ভয় যারা ঢুকিয়ে দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম এই মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া। বাড়ি চাঁদপুরে, আপাদ মস্তক রাজনীতিবিদ, কিন্তু একই সঙ্গে মিলিটারি কমব্যাট অপারেশন, তারপর যেটিকে বলা হয় অস্ত্রের ট্রেনিং, বোমা তৈরি করা এবং বোমা বানানো এবং বোমা মারা, এই পুরো জিনিসটিতে যে কজন লোক বাংলাদেশে এক্সপার্ট আছে তাদের মধ্যে এই মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া প্রধানতম। তার যারা কর্মী ছিলেন, অন্যান্য যারা ছিলেন, অনেকেই মরে গেছেন, কিন্তু তিনি এখনও জীবিত আছেন, সবল আছেন। তারপর যেটি বললাম যে দেখুন, সেনাবাহিনীতে যারা বোমা বানায় তারা কিন্তু বোমা মারে না, আবার যারা বোমা মারে তারা কিন্তু বোমা মারার কমান্ড করে না। তো এই লোকটি বা এদের মতো কিছু লোক আছেন যারা একেবারে A to Z জানে একটা অস্ত্র তৈরি করা, গুলি করা, ফায়ার করা, সংরক্ষণ করা, এই পুরো জিনিসগুলো গেরিলা যুদ্ধের একেবারে বাংলাদেশের চেয়ে গুয়ে ভরা, যদি ইতিবাচক অর্থে ধরেন। আর নেতিবাচক যে বিষয়গুলো যদি না বলি তো সবাই বলবো যে সে দালালি করছে। নেতিবাচক হলো যে এই ভদ্রলোকটি তিনি
তার সন্তান, তার মেয়ের জামাতা, মানে পুরো পরিবারটির মধ্যেই নির্মমতা, নৃশংসতা, চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি, এগুলোর যে অভিযোগ, এই অভিযোগ আওয়ামী লীগের, বিএনপির খুব কম লোকের মধ্যে আছে। আর এত সুন্দর কম্বিনেশন, মানে ধরুন বাপ কোনো কারণে মাস্তান, কিন্তু ছেলে মাস্তান হয়, এরকম আপনি দেখাতে পারবেন না। আবার ছেলে মাস্তান হয়েছে, মেয়ের জামাই মাস্তান, বা মেয়ে মাস্তান, মেয়েও মাস্তান। মানে জাস্ট ২-৩টে উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার নাম রনি, তার একটা ছেলের নামও আছে রনি। তো তার মধ্যে দুটো ছেলে, মানে তার মধ্যে রনি নামে যে ছেলেটি আছে, আর একটা ছেলে, দুটো ছেলেই সে মারাত্মক মাস্তান। সারা বাংলাদেশে মানে এদের মাস্তানি স্বীকৃত। এবং তারা শুধুমাত্র সিস্টেম মাস্তান না, তারা মাস্তানি করেছে ওই শামীম ওসমান সাহেবদের মতো মিডিয়াতে আসেনি। দে আর দ্য রিয়েল হিরো, আন্ডারওয়ার্ল্ডের ডন। সেই ডন হিসেবে তারা সেই যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা সেই রাজত্ব করেছে। ২ নম্বর হলো যে অনেকে সেই মাস্তানি করে কিন্তু নিজেরটা নিজে উপার্জন করতে পারে না, বাট দে আর্ন মানি। তারা টাকা উপার্জন করেছে, সচ্ছল আছে এবং তাদের হাতে যথেষ্ট টাকা আছে, নেতা আছে, কর্মী আছে। তো এইভাবে ১৯৭১ সন থেকে আজ অবধি এতদিন পর্যন্ত একটি পরিবার ঠিক সেম আচরণ করে, গুন্ডামি করে, মাস্তানি করে, রাজনীতি করে একেবারে সমপর্যায়ে আছে। মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া ছাড়া বাংলাদেশের দ্বিতীয় পিস নেই, অল ডায়েট। ধরেন তোফায়েল সাহেব, এখন তোফায়েল সাহেব তো মায়া সাহেবের মতো আর অস্ত্র চালাতে পারে না, বোমা মারতে পারবে না। সুরঞ্জিত সেনগুপ্ত অনেক বড় নেতা, কিন্তু মায়া সাহেবের মতো তো সে গুন্ডামি করতে পারবে না। কারোর সাথে লাগবে তো একেবারে টেংরি ভেঙে দেবে। এই জিনিসগুলো আছে। এখন ছেলের কথা বললাম, তার মেয়ের জামাই, ওই যে নারায়ণগঞ্জে যে 7 মার্ডার হয়েছিল এক কর্নেল, ওটা তো তার মেয়ের জামাই, একেবারে মেয়ের জামাই। সে বাড়ি চাঁদপুরে, কিন্তু তার মানে বসতি, অবস্থান এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা, পুরনো ঢাকা, জিপিও, এই এলাকাটাই সারা জীবন সে নিয়ন্ত্রণ করেছে। ফলে তার ভাষা কিন্তু ঢাকাইয়া ভাষা। এবং স্বাধীনতার পরে এই যে তার একটা ক্যাম্প ছিল, সেই ক্যাম্পটা এই জিপিও কেন্দ্রিক এই এলাকাতে তার একটা বিশাল ক্যাম্প ছিল, এবং সেই ছিল ক্যাম্প কমান্ডার। যাকে ইচ্ছা তাকে ধরো, মারো, কাটো। ইভেন মানে কাদের সিদ্দিকী সাহেবের তো একটা জায়গা টাঙ্গাইল এলাকা, কিন্তু অ্যাজ এ হোল যদি আপনি ধরেন ন্যাশন ওয়াইড, সেখানে মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, তার যে ডিগনিটি, তার যে কমান্ড, এবং এখনও পর্যন্ত তার যে ভাবসাব, এটা সবই ছিল শুধুমাত্র শেষের দিকে এসে, যেটা হলো শেষবার তিনি একটু ধরা খেয়েছেন, বিকজ তার নির্বাচনী এলাকাতেই জেনারেল আজিজ, তো জেনারেল আজিজ ছিল, তো জেনারেল আজিজ শেষের দিকে যখন পাওয়ারফুল হয়ে গেল, পাওয়ারফুল হয়ে শেষ নমিনেশনটা জেনারেল আজিজ সেই তার পক্ষের একজন লোককে তিনি দিয়েছিলেন, সম্ভবত 2018 সনে। তো সেই সময়টাতে তিনি রাজনৈতিকভাবে পিছনে ছিলেন, কিন্তু দল ছেড়ে কখনো যাননি। শেখ হাসিনার বাইরে তার কোনো চিন্তা নেই, এবং যে কোনো কর্ম করার জন্য তার সেই যোগ্যতা আছে। এবং বুড়া যত হয় মানুষ, তত দুষ্ট মানুষের তত দুষ্টামি বাড়তে থাকে, নিষ্ঠুর মানুষদের নিষ্ঠুরতা বাড়তে থাকে, জ্ঞানী মানুষের জ্ঞান বাড়তে থাকে। এখন আপনি তাকে যেভাবেই নেন না কেন, আপনি যদি তাকে ছোট শাকিল মনে করেন, তাকে যদি দাউদ ইব্রাহিম মনে করেন, তাকে যদি হাজি মাস্তান মনে করেন, মানে হোয়াট এভার মেবি, তাহলে এখন তিনি যে অবস্থাতে আছেন, তিনি জীবনের একেবারে শেষ পর্যায়ে পরিপূর্ণ অবস্থা আছেন। তো তিনি একটি ডায়ালগ দিয়েছেন, সেটা হলো ধরবো গুলিস্তানে, ফেলবো আজিমপুরে। এটা ফাটাকেষ্ট ডায়ালগ। ফাটাকেষ্ট ডায়ালগ সেটা হলো যে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। মিঠুন চক্রবর্তীর একটা বিখ্যাত সিনেমা ফাটাকেষ্ট, এবং সেইটাকে আবার আমাদের দেশে হিরো আলম, মহান নায়ক, তিনি আবার এটাকে যে কি যেন তিনি একটা এভাবে ডায়ালগ দিয়েছেন, ঠিক সেম ডায়ালগটি অনেকটা মানে যাকে বলা হয় আকার ইঙ্গিতে এনে তিনি বলছেন ধরবো গুলিস্থানে, ফেলবো কবরস্থানে, মানে আজিমপুরে। মানে গুলিস্থানের আমাদের অফিসের ধারের কাছ দিয়ে যে বিভিন্ন এলাকা, সেই এলাকাতে ধরে একেবারে সোজা, আর পিটনি নাই, ডাইরেক্ট ক্যাটাং ঘ্যাচাং, জানে
ইন্না লিল্লাহ পড়ার সময় না পায়, আর কবরস্থানে মানে আজিমপুরে গিয়ে ইন্না লিল্লাহ দাফন করতে পারি। বোঝার চেষ্টা করেন যে এত বড় থ্রেট যে তোমাকে ধরবো, তারপর তোমাকে মারবো, গলা চিপে মারবো, গুলি করে মারবো, পাড়াই মারবো, জিব্বা টেনে ছিঁড়ে মারবো, মানে আপনার যত রকম ক্রোধ আছে সব ক্রোধ একত্র করে যা কিছু করার সেটা এই জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া উনি এই কথাগুলো বলেছেন। তো এটা নিয়ে ঠাট্টা করবেন না চিন্তা করবেন, বোঝার চেষ্টা করুন। তার এই বক্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ যে ফিরে আসবে, ফিরে আসার পরে কি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু ফিরে আসার আগে বহু দুর্ঘটনা ঘটাবে তারা। সেই দুর্ঘটনায় কারা ভুক্তভোগী হবেন আল্লাহ জানেন, আর আওয়ামী লীগের লোকজন জানেন, এর বাইরে কেউ জানে না। টার্গেট করে করে তারা ঘটনা ঘটাবেন, এবং সেই ঘটনা ঘটানোর জন্য তারা আলটিমেটলি এখন ভয় দেখাচ্ছেন। এবং এটা যুদ্ধের একটা নিয়ম। যখন আপনি কোনো একটা ভয়ঙ্কর কাজে নামবেন, দেখবেন ডাকাতরা ডাকাতি করার আগে মুখে কালি মাখে, রামদা, বিশাল বিশাল একটা রামদা, তারপরে সরাসরি কালি মাখে, অদ্ভুত সব পোশাক পরে, যাতে গৃহকর্তা ডাকাত দেখলেই যেন চিত হয়ে ফিট পড়ে যায়। এরপর কোনো একটা বাহিনী যুদ্ধে যাওয়ার আগে কামান দাগায়, এয়ার স্ট্রাইক করে, স্থল বাহিনী নামার আগে এয়ার স্ট্রাইক করে, তারপর প্রতিপক্ষ তাদেরকে গালাগালি করে এবং তাদের যে মোরাল ক্যারেজটা এটাকে একেবারে শেষ করে দেয়, যাতে আক্রমণের সময় সে আর রুখে দাঁড়াতে পারে না। আওয়ামী লীগ ঠিক সেম কাজটি এখন করছে। শেখ হাসিনা নিজে করছেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া তিনি করছেন, তার মতো যারা লোকজন আছেন তারা করছেন। আর মায়া সাহেবের মতো যারা এইভাবে কথা বলতে পারেন না, তারা যেমন ঢাকাতে বহু অপারেশন বিভিন্ন সময় চালিয়েছেন আওয়ামী লীগের পক্ষে, এরকম অনেক লোক আছে, তার মধ্যে অন্যতম জাহাঙ্গীর কবির নানক। তো তারা কিন্তু বসে নেই, তারা বিভিন্ন ফর্মে অপারেশন চালাচ্ছেন। মানে সেই অপারেশনগুলো কখনো মোহাম্মদপুরে, কখনো গুলিস্তানে, কখনো বিভিন্ন জায়গাতে অপারেশন চালাচ্ছেন। এবং এখানে ডিম পাড়ে হাসে খায় বাগডাসে, 99% অফ দেয়ার অপারেশন যার দায় পড়ছে বিএনপির ওপর। আর দ্বিতীয়ত এই সকল অপারেশনে ভয় এবং আতঙ্ক তৈরি হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন যে আমরা যে জিনিসগুলোকে দেখি আপাতত বিএনপির লোকজন করছে, জামাতের লোকজন করছে, বা সাধারণ মানুষজন করছে, বা ছিনতাইকারী করছে, বিচ্ছিন্ন ঘটনা, এগুলো যে কেবলই মাত্র বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা বোধ করি আপনারা একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো মাঝে মধ্যে যে মুখ ঢেকে মিছিল করা, মিটিং করে, এটা মানে আওয়ামী লীগ যে মাস্টার প্ল্যান করছে, ধরবো গুলিস্থানে, ফেলবো কবরস্থানে, এটার একটা পিনাট, একটা বাদামের একটা টুকরা। তারা আরও বড় করে কোনো কিছু কাজ করার চেষ্টা করছে। এখন সরকার এই বিষয়গুলো মানে এগুলো পলিটিক্যালি এগুলো নিষ্পত্তি হয় না, এগুলো সন্ত্রাস দিয়েও নিষ্পত্তি হয় না। দেয়ার ইজ এ মিলিটারি প্ল্যান। এই বিষয়গুলো জন্য একটা সামরিক কৌশল আছে। আপনার সঙ্গে যে যেভাবে কাজ করবে তার সঙ্গে সেই কাজগুলো আপনাকে করতে হবে। তো সেই দিক থেকে বিএনপি এবং জামাত, এনসিপি, এই যে আওয়ামী লীগের যে বহুমুখী কৌশল, আপনি চিন্তা করুন, আওয়ামী লীগ তো ৬৯ গণঅভ্যুত্থান ঘটিয়েছে, তারা 1954 নির্বাচনের পর সেই আদমজি রায়ট তারা করেছে, তারা সেই এই আওয়ামী লীগের একটা বিরাট অংশ তারা জাসদ করেছে, এরা সর্বহারের পার্টি করেছে, এরা জাসদ দমন করেছে, এরা সর্বহারা পার্টিকে দমন করেছে। তো এই যে ধারাবাহিকভাবে আওয়ামী লীগের যারা নেতা কর্মী যারা রয়েছেন, তারা চাঁদাবাজি বলেন, মাস্তানগিরি বলেন, গুন্ডামি বলেন, দখল বাণিজ্য, মানে এখন বিএনপি যেই জিনিসগুলো খাচ্ছে করছে, বা বিএনপির লোকজন যেগুলোকে নিজেদের জিনিস মনে করছে, বেসিক্যালি এগুলোর ফাউন্ডেশন তো আওয়ামী লীগের করা, এগুলোর চাবিকাঠি তাদের হাতে, এগুলোর মাস্টার সুইচ তাদের হাতে। তো সেইগুলো নিয়ে যদি তারা মাত্র ২৪ ঘন্টা খুব সুন্দরভাবে খেলতে পারে, ২৪ ঘন্টা তারা যদি সেইগুলো নিয়ে যাকে বলা হয়
অনিষ্ট সাধন করতে পারে, তাহলে অনেকের জন্য মানে দৌড় দিয়ে পালানোটাও দুষ্কর হয়ে যাবে। পালানোর জন্য পায়ে একটা শক্তি দরকার, সামনে একটা খোলা জায়গা থাকা দরকার, এবং মোটামুটি একটা মানসিক ভয়ের একটা জায়গা আছে। মানে বেশি ভয় পেলে কিন্তু পালানো যায় না, মানুষ শীত হয়ে শুয়ে পড়ে, হাত পা কাঁপতে থাকে। তো আওয়ামী লীগ এই জিনিসগুলো জানে, দে নো। আর জানার কারণে কি হচ্ছে, এই যে এতদিন পরে ফজল হোসেন চৌধুরী মায়া যে কথাগুলো বলছে তার এই বয়সে, এটা ছেলে খেলা নয়, এটা হিরো আলমের ভাষণ নয়, বা এটা মিঠুন চক্রবর্তী যে সিনেমার ডায়ালগ দিয়েছেন সেই সিনেমার ডায়ালগ নয়। এটি এমন একজন মানুষ বলেছেন যে মানুষের এই ধরনের বহু কর্ম করার ইতিহাস আছে। সে শুধু নিজে না, তার কর্মী বাহিনী আছে, তার ছেলেরা আছে, আত্মীয় স্বজন আছে, দেয়ার আর হিউজ কানেক্টিভিটি। সেইগুলো নিয়ে এরকম একটা কথা যখন তিনি এসে প্রকাশ্যে বললেন, নিজের চেহারা দেখিয়ে, কোনো অডিও না, একেবারে চেহারা দেখিয়ে বুঝতে হবে যে অ্যাডামেন্ট, এই লোকটি অ্যাডামেন্ট হয়ে গেছেন এবং নিজের জীবনের বিনিময় হলো তিনি এই কাজগুলো করার চেষ্টা করছেন এবং করবেন। এখন সরকার দেখি কিভাবে এই বিষয়গুলো, বিশেষ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিভাবে এই জিনিসগুলো মোকাবেলা করেন। আমি শুধুমাত্র জনজীবনে যাতে এই ধরনের মানে ঘটনার ছায়া না পড়ে, সরকার যাতে সতর্ক হতে পারে এবং জনগণ যাতে সচেতন হয়, এই জন্য এই কথাগুলো বলা। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।